সুপ্রিয় দর্শক, আমি নুসরাত রহমান প্রমিসেস জানতে চাইয়ের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচ্য বিষয় মানসিক রোগ সুচিকিৎসায় ভালো করা সম্ভব। মানসিক রোগ নিয়ে আমাদের মনে নানান প্রশ্ন আছে, যুগ যুগ ধরেই আছে এবং অনেক সামাজিক কুসংস্কারও আছে। আজ এই বিষয়গুলোই আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব, কুসংস্কারগুলো অ্যাড্রেস করব এবং এই যে সুচিকিৎসার কথা বলা হয়েছে কোথায় কিভাবে পাওয়া যায় এবং কি ধরনের সুচিকিৎসা আছে সেগুলো আমরা জানার চেষ্টা করব। আর এই বিষয়ে জানার জন্য আজ স্টুডিওতে আমরা নিয়ে এসেছি একজন বিশেষজ্ঞকে। তিনি একজন সাইকিয়াট্রিস্ট, ডাক্তার AKM খালিকুজ্জামান। স্যার, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আছি, আমি ভালো আছি। তো যে জায়গাটায় ছিলাম আমরা, যে মানসিক রোগ সুচিকিৎসায় ভালো করা সম্ভব, এই হচ্ছে আমাদের বিষয়। শুরুতেই জানতে চাই, মানসিক রোগ আমরা কোনগুলোকে বলছি এবং কখন বলছি? মানসিক রোগ এটা কি শুধু কিছু নির্দিষ্ট মানুষের ভেতরেই আছে, নাকি কিছু লক্ষণ অনেকের মাঝেই থাকে, সেটা একটা সময় সুনির্দিষ্টভাবে রোগে পরিণত হয়? একটু যদি বিস্তারিত জানান। অনেকগুলো প্রশ্ন হয়ে গেল, জি, আমরা একটা একটা করে ধরে নিই। জি। মানসিক রোগ আসলে এটা হচ্ছে, আমরা বলতে পারি যে মনেরই একটা রোগ, যেটা যেমন শারীরিক রোগ আছে। শারীরিক রোগটাকে আমরা খুব গুরুত্বের সাথে দেখি, কারণ এটা আমরা দেখতে পাই যে শরীরে রোগ হচ্ছে, জ্বর হচ্ছে, বমি হচ্ছে, বা ডায়রিয়া হচ্ছে, বা ডায়াবেটিস বেড়ে গেছে, ব্লাড প্রেশার হাই হয়ে গেছে, বা তার হঠাৎ করে হয়তো ভার্টাইগো বা মাথা ঘোরাচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, অনেক কিছু হতে পারে। হার্টের অ্যাটাক হতে পারে, স্ট্রোক হতে পারে, ব্রেইনের যেটা স্ট্রোক হতে পারে। এটা আমরা বিশেষ করে যখন দেখি তখন এটাকে গুরুত্বের সাথে আমরা দ্রুত চিকিৎসা করাই বা আমরা হসপিটালে ভর্তি করি, যেটাই হোক। মানসিক রোগও কিন্তু একটা শারীরিক রোগের মতোই এটা গুরুত্ব বহন করে। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে স্বাস্থ্যের যে ডেফিনেশনটা আছে, যে হোয়াট ইজ হেলথ, হেলথের মধ্যে যেটা আমরা বলতে পারি যে ইট ইজ এ সাউন্ড স্টেট অফ মাইন্ড, সেটা হলো যে আপনার ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং, সামাজিক, শারীরিক এবং মানসিক যে সুস্থতা বা ওয়েলবিং যেটা হয় হিউম্যান লাইফে, সেটাকে আমরা স্বাস্থ্য হিসেবে ধরে নিতে পারি। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি স্ট্যান্ডার্ড ডেফিনেশন বা সংজ্ঞা। সেই ক্ষেত্রে এখানে শারীরিক রোগের সাথে মানসিক রোগটাকেও গুরুত্বর সাথে নিয়ে এসছে আপনার বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, আমাদের স্বাস্থ্য অধিদপ্তর এবং আমাদের যতগুলো প্রোগ্রাম আছে, বিশেষ করে NCDC, নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল, তার মধ্যেও মানসিক রোগ এটি অন্তর্ভুক্ত করা আছে। এবং মানসিক রোগের মধ্যে যে প্রাদুর্ভাব হচ্ছে, কিভাবে এটা বৃদ্ধি পাচ্ছে, মানসিক রোগের থেকে সামাজিকভাবে কী কী ক্ষয়ক্ষতি হচ্ছে, ব্যক্তি জীবনে কী সমস্যা হচ্ছে, পারিবারিক জীবনে কী জটিলতা হচ্ছে, এগুলো মানসিক রোগের কারণেই অনেক কিছু হয়ে থাকে। সেটা বর্তমানে আমাদের এই সচেতনতাগুলো চলে আসছে। আমরা একটা বিষয় জানি যে মানসিক রোগের যে প্রাদুর্ভাব বা প্রিভ্যালেন্স, যেটা আমরা দেখেছি যে কি পরিমাণ মানসিক রোগ আমাদের আছে বা হচ্ছে, সেটা গত দুবার স্টাডি হয়েছে, যেটা ন্যাশন ওয়াইড স্টাডি। 2004 সালে, 5 সালে একটা হয়েছিল এবং 2018 সালে একটা হয়েছে, 18-19 সালে। তাতে দেখা যাচ্ছে যে 16.1%, মানে 16.1%, 16.1% প্রাপ্তবয়স্ক, যেটা 18 বছরের উপরে, তাদের মানসিক রোগ হয়ে থাকে। শতকরা এতজন মানুষের 16.1%। সেটা 2005 সালের স্টাডি ছিল। 2018 সালের স্টাডি হচ্ছে শতকরা 18% বা 18.1%, 18.1%। মানে এই যে মানসিক রোগের যে আগের স্টাডিটার পরের স্টাডিতে বেড়েছে। হ্যাঁ, শিশু কিশোরদের চাইল্ড মেন্টাল হেলথের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা 13.8%, 13.8% বা 14%-এর মতো মানসিক রোগ হচ্ছে শিশু কিশোরদের, মানে চাইল্ড অ্যাডোলেসেন্ট বা চাইল্ড সাইকিয়াট্রিতে যেটা পাচ্ছি। তাহলে এটাকে কিন্তু আমাদের গুরুত্বের সাথে দেখতে হবে যে মানসিক রোগ আমাদের দিন দিন এটার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে এবং এই রোগটাকে সম্পূর্ণভাবে চিকিৎসার আওতায় নিয়ে আসা, এটা আমাদের অত্যন্ত একটি বড় পদক্ষেপ বা চ্যালেঞ্জ বলবো আমরা। এবং এইটা শুধু
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমেই এটাকে সম্ভব। তাছাড়া আরও উন্নত দেশগুলোতে তারা মানসিক স্বাস্থ্যকে যথেষ্ট গুরুত্ব আরোপ করে। তাদেরকে দেখেও আমরাও বাংলাদেশেও মানসিক স্বাস্থ্যকে আরও জোরদার করা হচ্ছে। আগে থেকে হয়েছিল, বর্তমানে আরও বেশি এটাকে এই স্বাস্থ্যের চিকিৎসার জন্য যত প্রকার সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক এটার ব্যবস্থাপনা, চিকিৎসার সুবিধা, চিকিৎসার আওতায় মানুষকে নিয়ে আসা, এটাকে আমাদের বর্তমানে বেশি আমরা প্রস্তুতি নিয়েছি এবং এটা নিয়ে এখন সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক খুব প্রচণ্ড রকম বা ব্যাপকভাবে এই সুচিকিৎসার একটা আয়োজন চলছে। আচ্ছা, চমৎকার বলেছেন। তো কিভাবে আসলে বুঝবো যে আমার বা আমার পাশের মানুষটির কোনো মানসিক রোগ আছে? এটার কি কোনো মানে সিম্পল কোনো সংজ্ঞা আছে? না, মেন্টাল হেলথের এক সংজ্ঞা যেটা আমরা বলতে পারি যে আমরা তো জানি মানসিক স্বাস্থ্য কাকে বলে। আর রোগটা হচ্ছে যখন একটা ইম্পেয়ারমেন্ট বা কোনো সমস্যা হয়। যেমন আমাদের সবারই হতাশা থাকে, প্রত্যেকেরই কিছু না কিছু সময় বিষণ্ণ জীবন থাকে, ডিপ্রেশনকে অনেকেরই মধ্যে কাজ করে। কিন্তু যখন এটা মানুষের স্বাভাবিক জীবন, কাজকর্ম, তার পারিবারিক এবং সামাজিক জীবন, আর্থিক জীবন, প্রতিটা জীবনে যখন এটা ব্যাপক একটা সমস্যা তৈরি হয়, ধরেন যে সে কোনো কাজই করতে পারছে না, 2 সপ্তাহ হয়ে গেল সে নিজেকে কোনো কিছুতে গুছাতে পারছে না, তাহলে আমরা বলে নিব যে এটা একটা ডিপ্রেসিভ ইলনেস বা ডিপ্রেসিভ ডিসঅর্ডার। কোনো একটা সমস্যা যদি বেশি হয়ে যায়, যেমন পরিবারে কেউ যদি নিকট আত্মীয় বা কেউ মারা যায়, তখন কিন্তু প্রত্যেকেরই একটি দুঃখ ভারাক্রান্ত মানুষ হয়ে পড়ে, সেখানে তার বিষণ্ণতা আসে। কিন্তু এটি কিছুদিনের মধ্যে 2-4 দিন 5 দিন পরেই কিন্তু এটা সেলফ লিমিটিং, মানে তার বিষণ্ণতাটা চলে যায়, স্বাভাবিকভাবে সে আবার আগের জীবনে ফিরে আসে। কিছুদিনের জন্য, কিছু সময়ের জন্য সে হয়তো বিষণ্ণ হয়, দুঃখ ভারাক্রান্ত হয়, সে কষ্ট পেয়ে থাকে, যেটা আমাদের লাইফের এক্সিট ইভেন্ট যেগুলো হয়ে থাকে। সেক্ষেত্রে দেখা যায় যে এটি যখন আবার স্বাভাবিক জীবনে চলে আসে, সেলফ লিমিটিং, সেটাকে আমরা কিন্তু বলবো না যে সে বিষণ্ণতায় ভুগছে বা সে ডিপ্রেসিভ ডিসঅর্ডারে ভুগছে, এটা আমরা বলবো না। কিন্তু যখন এটা 2 সপ্তাহ পার হয়ে যাচ্ছে বা তারও বেশি সময় চলে যাচ্ছে, তার স্বাভাবিক জীবনে সে ফিরে আসতে পারছে না, তার মধ্যে বিভিন্ন লক্ষণ দেখা যাচ্ছে, তার ঘুম হচ্ছে না বা অতিরিক্ত ঘুম হচ্ছে, তার ক্ষুধামান্দা হচ্ছে, কোনো কাজে মন বসছে না, সারাদিন মন খারাপ থাকে, কোনো কিছুতেই তার মনে আনন্দ আসে না, এমনকি তার কোনো কাজের প্রতি তার আগ্রহ নেই, মনোযোগ নেই, এবং একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে সে আর বেঁচে থাকতে চায় না, মরে যেতে চায়, আত্মহত্যার চিন্তা শুরু করে দেয়। তখন আমরা এটাকে স্বাভাবিক বলবো না, এটা একটা ডিসঅর্ডার, এটা একটা অসুস্থতা। আর এই অসুস্থতাকে যদি চিকিৎসা করা না হয়, সুচিকিৎসা না করা হয়, তাহলে তার কি পরিণতিটা হবে সেটা আমরা বুঝতে পারছি। একটা পর্যায়ে সে কিন্তু একটা বার্ডেন হয়ে যাবে। সে কোনো কিছু, একজন অত্যন্ত স্মার্ট ব্যক্তি, খুব ব্রিলিয়ান্ট ব্যক্তি, যার প্রচণ্ড মেধা দিয়ে সে জীবনটাকে গুছিয়ে নিচ্ছিল, সে নিজের জীবনকে, দেশকে, সমাজকে অনেক কিছু দিচ্ছে, হঠাৎ তার মধ্যে একটা বিষণ্ণ পরিবেশ বা বিষণ্ণতা সৃষ্টি হলো, সে ডিপ্রেসড হয়ে পড়ল, সে কাজ করতে পারছে না, তার আশেপাশের লোকজনও তাকে সহযোগিতা করছে না, তার সমস্যাটা দিন দিন বেড়েই যাচ্ছে, সময় চলে যাচ্ছে, সে সুস্থ হতে পারছে না। সেক্ষেত্রে আমরা কি করব? তাকে তো অবশ্যই চিকিৎসার আওতায় আনতে হবে। আর এই চিকিৎসাটা হতে হবে সুচিকিৎসা। যখনই সুচিকিৎসা হবে, অবশ্যই সে একটা সুস্থ স্বাভাবিক জীবনে আবার ক্রমান্বয়ে সে ফিরে আসবে। তাহলে দেখা যাচ্ছে যে মানসিক রোগ, সব কিছুকে মানসিক রোগ বলা যায় না। যখন এই পরিস্থিতিটি, যেমন অ্যাংজাইটি, দুশ্চিন্তা সবারই কম বেশি থাকে। আমরা ঢাকা শহরে চলতে গিয়ে যখন দেখলাম যে আমাদের নির্দিষ্ট সময় আমরা পৌঁছাতে পারছি না, যানজটে বসে আছে, তখন অ্যাংজাইটি কাজ করে। কিন্তু এই অ্যাংজাইটি যদি এমন একটা পর্যায়ে চলে যায় যে আমাদের স্বাভাবিক কাজকর্ম করতে পারছি না, বসে আছি, অ্যাংজাইটি কাজ হচ্ছে, ঘুমাতে পারছি না অ্যাংজাইটির জন্য, আমার কোনো অ্যাংজাইটির কারণ নাই, কিন্তু অ্যাংজাইটি আসতেছে, দুশ্চিন্তা আসতেছে, উদ্বেগ আসতেছে, এবং এই পরিমাণ উদ্বেগ যে আমি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারছি না, আনন্দ করতে পারছি না, পরিবারের সাথে মিশতে পারছি না, সামাজিকভাবে মিশতে পারছি না, কাজে যেতে পারছি না, চাকরি জীবন, ব্যবসা জীবন সব কিছু অন্যরকম হয়ে যাচ্ছে, এমনকি ছাত্র জীবন হতে পারে, তাহলে সেটাকে আমরা ডিসঅর্ডারে নিয়ে আসবো।
এই তার ডিসঅর্ডারগুলোকে মানে আপনি আমাদের বলছেন চিকিৎসা যে করতে হবে। হতাশা হোক, দুশ্চিন্তা হোক, যেটাই হোক, সেটা প্রত্যেকের ভিতরে একটা স্বাভাবিক একটা স্বাভাবিক রিঅ্যাকশন পরিমাণে কিছু থাকে, থাকে, কিন্তু সেটা যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং বেশ লম্বা সময় ধরে চলতে থাকে, তখন আমাদের কনসাস মানে সচেতন হওয়া প্রয়োজন। সময় থাকতেও এটা যদি তার জীবনের স্বাভাবিক দরকার আছে, কার্যক্রমকে ব্যাঘাত ঘটায় বা ইম্পেয়ারমেন্ট হয়, যেটাকে আমরা বলি, তখনই আমাদের সচেতন হওয়ার সময় যে আসলে কিছু একটা অসুবিধা হচ্ছে এবং এটা হয়তো কোনো মানসিক সমস্যা বা রোগের লক্ষণ হতে পারে, এবং তখন সাহায্য নিতে যাওয়া। একটা বিরতির সময় হয়ে এলো, আবার বিরতি থেকে ফিরে আবার কথা হচ্ছে। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, একটা বিরতি নিয়ে এখনই ফিরছি। দর্শক, বিরতি নিয়ে ফিরে এলাম প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে মানসিক রোগ সুচিকিৎসায় ভালো করা সম্ভব এই বিষয়ের উপর ডাক্তার A.K.M. খালিকুজ্জামানের সাথে। কিছু লক্ষণ আমরা সচেতন হব সেগুলো সম্পর্কে, যেগুলোকে আমরা বলছি ইম্পেয়ারমেন্ট, বা যেগুলো আমাদের সামাজিক জীবনকে ব্যাহত করছে, সামাজিক এবং পারিবারিক জীবনকে বা ব্যক্তিগত জীবন যেটাকে বলি, তখনই আমরা সচেতন হব। সব সময় কি সেগুলোকে আমরা রোগ বলবো, নাকি মানে আরেকটু যদি বলি এরকম যে আমরা যখন পড়েছি, আসলে আমি যখন সাইকোলজি পড়েছি, তখন যখন রোগগুলো পড়তাম, তখন অনেক রোগের সাথেই নিজের অনেক বৈশিষ্ট্য মিলে যেত। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, মনে হতো যে আমার ভিতরে তো এই একটা সিম্পটম আছে, তাহলে কি আমিও এই রোগের রোগী? তো এইরকম প্রশ্ন ভীষণভাবে মনে আসে। তখন আমাদের এসেছে, আমি তো পড়েছি। তো এখন তো আসলে গুগলের যুগ, অনেক মানুষ স্টাডি করে রোগগুলো নিয়ে, কিউরিওসিটি থেকে স্টাডি করে, এবং তাদের ভেতরে কিন্তু এইরকম একটা প্রশ্ন জাগে, অনেকের ক্ষেত্রে ভয়ও জন্মায় যে আমার ভেতরে কি এইসব রোগ আছে। বিভিন্ন রকম রোগ সম্পর্কে পড়ে, স্পেশালি পার্সোনালিটি ডিসঅর্ডারগুলো নিয়ে যখন আমরা পড়ি, তখন খুব কনফিউশন তৈরি হয়। এই জায়গাটা সম্পর্কে একটু বলবেন। যখন ছাত্র জীবনে যখন সাইকোলজি পড়া হয়, বা MBBS মেডিকেল স্টুডেন্টরা যখন থার্ড ইয়ারে উঠে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পার হয়, থার্ড ইয়ারে উঠে যখন তারা ওয়ার্ড প্লেসমেন্ট হয়, ওয়ার্ডে কাজ করে, তখন তাদের মধ্যে মনে হয় যে এই রোগটা তারা যখন পেশেন্ট ক্লিনিক্যালি দেখে, তারা যখন প্র্যাকটিক্যালি পেশেন্ট এক্সামিন করে, পেশেন্ট দেখে, হিস্ট্রি নেয়, পেশেন্টের থেকে ইনফরমেশন নেয়, পেশেন্টকে এক্সামিন করে, তখন মনে হয় কি তাদেরও সেই রোগটা আছে বা তারা সেই রোগে ভুগছে। এরকম আমাদেরও মনে হতো যখন আমরা স্টুডেন্ট ছিলাম। তা এখন সাইকোলজির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ধরনের কনফ্লিক্ট বা বিভিন্ন রকম আপনার অ্যাংজাইটি, ডিপ্রেশন অথবা সাইকোলজিক্যাল ইফেক্ট হয়তো তারও আছে। মানে আমার প্রশ্নটা হচ্ছিল এটাই যে কিছু লক্ষণ থাকলে কি আমি ওই রোগের রোগী কিনা? বিষয়টা ওরকম যে লক্ষণটা কিন্তু একটা পর্যায়ে চলে যায়, থাকতে পারে। আচ্ছা, পরীক্ষার আগে প্রচন্ড রকম অ্যাংজাইটি কাজ করে, ডিপ্রেশনও কাজ করে। এমন একটা অ্যাংজাইটি, ডিপ্রেশন হয় যে সে যখন যা পড়েছে সে ভুলে যাচ্ছে, মনে হচ্ছে আমি বোধহয় পরীক্ষা দিতে পারবো না। কিন্তু এই ক্ষেত্রে যদি তার মনোবলটা স্ট্রং হয়, মোটিভেটেড হয় যে না, আমি যাই পড়েছি আমি খুব ভালোভাবে আমি পরীক্ষা দিতে পারবো, কোনো অসুবিধা নাই, তার অ্যাংজাইটিটা কিন্তু ওই পরিমাণ একটা অ্যাপ্রিহেন্সিভ হয় নাই। আচ্ছা, তার মধ্যে আতঙ্ক বা তার এক ধরনের আশঙ্কা, সেটা অ্যাপ্রিহেন্সিভ না, যেটা না, তার আশঙ্কাটা এরকম যে না, আমার অ্যাংজাইটি থাকতে পারে, অ্যাংজাইটি আছে দেখে আমি পড়াশোনা করছি। একদম অ্যাংজাইটি নাই, সে পরীক্ষার পড়াশোনা তো করবে না, ইচ্ছা হবে না। তো ওইটা কিন্তু লক্ষণ হতে পারে, কিন্তু ওই লক্ষণটা এমন না যে তার ডিসঅর্ডার হয়ে গেল। আচ্ছা, যদি এটা একটা টাইম পিরিয়ডের থেকেও বেশি সময় থাকে বা অনেক দিন এটা চলছে, স্বাভাবিক মাত্রায় নাই, যেটা হচ্ছে যেমন ফ্রি ফ্লোটিং অ্যাংজাইটি, সারাক্ষণ সে অ্যাংজাইটি, দুশ্চিন্তার মধ্যে আছে, সারাক্ষণ সে বিষণ্ণ, কোনো কিছুতে তার ভালো লাগছে না, তাহলে এটা কিন্তু ওইটা লেভেল ক্রস করে ফেলে। যখনই লেভেল ক্রস হয়ে যায়, তখনই বুঝতে হবে যে এটা ডিসঅর্ডারে পরিণত হয়ে গেছে, দিস ইজ এ ডিজিজ, এবং এই ডিজিজটাকে অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে। সেই ক্ষেত্রে যদি আমরা এইটাকে চিকিৎসার মধ্যে না নিয়ে আসি, তাহলে এটার পরিণতি কিন্তু ধীরে ধীরে খারাপের দিকে যাবে এবং ভালোর দিকে যাবে না। এবং এটাকে গুরুত্ব সহকারে চিন্তা করতে হবে যে একজন মানুষ যদি বিষণ্ণ হয় এবং সেই বিষণ্ণতা যদি তার স্বাভাবিক জীবনযাপন, তার অকুপেশনাল লাইফ, তার সোশ্যাল লাইফ, তার সামাজিক, আর্থিক, তার ব্যক্তিগত, তার পারিপার্শ্বিক জীবন,
পারিবারিক জীবন কোনো কিছুতেই সে ভালো আর করতে পারছে না এবং এটা দিন দিন বেড়েই যাচ্ছে, তখন কিন্তু আমরা এটাকে লক্ষণ হিসেবে আর দেখবো না, এটা ডিসঅর্ডার। আচ্ছা স্বাভাবিক কিছু লক্ষণ মানুষের থাকতেই পারে, আচ্ছা, কিন্তু সেটা মানে এই না যে সেটা ডিজিজ হয়ে গেল, সেটা সেই রোগ, সেই রোগ তা হয়ে নয়। গেল সেটা আমরা বলবো লক্ষণ না। আকারে আছে। হ্যাঁ, সেটা লক্ষণ আকারে থাকে, সেটা হয়ে গেল তা না, কিন্তু সেটা যদি দীর্ঘ সময় পারসিস্ট করে, মানে স্থায়ী হয়ে যায় এবং সেটা তার স্বাভাবিক জীবনযাপনকে ব্যাহত করে, তাহলে আমরা বলবো এটা মানসিক অসুস্থতা। বা এমনও হতে পারে, দেখা যাচ্ছে যে একজন মানুষ খুব দুর্বল, সে হাঁটতে পারছে না, খাওয়া দাওয়া করতে পারছে না, এটা 2-3 দিন এরকম হতেই পারে, কিন্তু দীর্ঘদিন 1 সপ্তাহ হয়ে গেল বা 2 সপ্তাহ হয়ে গেল, সে স্বাভাবিকভাবে হাঁটতে পারছে না, খেতে পারছে না, অবশ্যই তাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নিশ্চয়ই কোনো একটা কিছু হয়েছে, হতে পারে তার ডায়াবেটিস বেড়ে যেতে পারে, হতে পারে তার কোনো প্রবলেম হয়েছে, তার রক্তশূন্যতা হতে পারে, এমনও হতে পারে তার কিডনি প্রবলেম হয়েছে, তার লিভার প্রবলেম হয়েছে। তো এই বিষয়গুলো তো তখন অবশ্যই চিকিৎসার আওতায় নিয়ে আসতে হয়। অনুরূপভাবে মনের যখন কোনো এরকম সমস্যা হতে থাকে, তখন তো আমাদের উচিত নিশ্চিতভাবে যে মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক তার পরামর্শ নেওয়া, সাইকোলজিস্টের পরামর্শ নেওয়া, এবং এই পরামর্শের মধ্যে দিয়ে সে চিকিৎসাকে খুঁজে পাবে। আর সে যদি পরামর্শ না নেওয়ার গুরুত্ব না দেয়, তাহলে এটা একটা পর্যায়ে কিন্তু অনেক মানে গভীরে চলে যাবে, তখন এটা জটিল আকার ধারণ করবে, আর এই জটিল থেকে ফিরে আসা কঠিন হয়ে যাবে। কিছু রোগী বলবো না, কিছু মানুষের ক্ষেত্রে যেমন দেখা যায় যে ইমোশনাল ম্যানেজমেন্টের জায়গাটাতে একটা দুর্বলতা, ইমোশনকে কোনোভাবেই ম্যানেজ করতে পারে না, সেটা যে কোনো ইমোশনই হোক, সেটা দুঃখ হোক, রাগ হোক, সেটা খুশি হোক, খুশি হলেও বাঁধ ভাঙা খুশি, রাগ হয়ে গেলেও সেখানে কোনো নিয়ন্ত্রণ নেই, যখন দুঃখী হচ্ছেন তখন সে জায়গায় প্রচণ্ড দুঃখী, এবং একটু ইম্পালসিভ হয়ে তখন কোনো ডিসিশন নেওয়া কিংবা কোনো না কোনো আচরণ করে ফেলা, রেগে গিয়েছি, হুট করে রেগে যাচ্ছি, সেখানে এমন কিছু একটা আচরণ করে ফেলছি, এমন দুঃখী হয়েছি যে তাতে নিজেকে ভীষণভাবে আঘাত করছি, বা এমন কোনো আচরণ করে ফেলছি যেখানে হচ্ছে কোনো না কোনো ধ্বংসাত্মক কিছু হয়ে যাচ্ছে, সেই কন্ট্রোলটা নেই। এই জায়গাগুলো, এইরকম ধরনের ইমোশন যদি কারো থেকে থাকে, সেটাকে কি মানসিক কোনো সমস্যার কাতারে ফেলা হবে? এটা একটা ব্যক্তিগত সামাজিকভাবে যেটা নর্মস, সামাজিক স্বাভাবিক যেটাকে গ্রহণ করে, আচ্ছা, এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকা বা বাউন্ডারির মধ্যে থাকা, সেটা আমি বলবো যে এটিকে আমরা ইম্পর্টেন্ট হিসেবে, হ্যাঁ, এটা আমরা ধরে নিতে পারি, হ্যাঁ ঠিক আছে। কিন্তু এতটাই বাঁধ ভাঙা যে সে নিজেকে ঠিক রাখতে পারলো না, এমন আছে যে সে বেশি আনন্দ করতে গিয়ে দেখা গেল নেশাগ্রস্ত হয়ে গেল, বা আনন্দ করতে গিয়ে বেশি হঠাৎ করে সে উত্তেজিত হয়ে ভাঙচুর শুরু করে দিল, বা সে তার আবেগকে এতটাই বেশি আবেগ আপ্লুত হলো যে সে কোনো কিছুর সাথে সামাজিকভাবে বা কোনো কিছুর সাথে খাপ খেয়ে চলতে পারছে না। এটাকে আমরা কিন্তু স্বাভাবিকভাবে নিতে পারবো না। আচ্ছা, মানে একটা নর্মসের বাইরে যদি সে চলে যায়, সেটা তো অবশ্যই অ্যাবনর্মাল একটা সিচুয়েশনে সে চলে গেল। আর এই ক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে তাকে চিকিৎসার মধ্যে নিয়ে আসা। আচ্ছা, আমরা মুড ডিসঅর্ডার একটা নাম শুনেছি, সাইকিয়াট্রি একটা বড় রোগ। এই রোগটার মধ্যে এই ধরনের প্রবলেম হতে পারে, যেমন তার হঠাৎ করে তার অতিমাত্রায় তার নিজেকে বড় মনে করা, বা নিজের আবেগকে অনেক বড় প্রাধান্য দেওয়া, সে অনেক ক্ষমতাবান হয়ে গেছে, তার অনেক কিছু করার শক্তি আছে, সে নিজেকে অনেক কিছু করে ফেলবে, তার স্বাভাবিক জীবনের থেকেও সে নিজেকে অনেক বেশি করে ফেলার একটা চিন্তা ভাবনা করছে, তার অনেক বড় পরিকল্পনা। এটি কিন্তু আমরা ওইভাবে দেখতে পারি না, বা আমরা ওইভাবে নিতে পারবো না যে না, এটার মধ্যে নিশ্চয়ই একটা সমস্যা হচ্ছে। অথবা এতটাই বেশি চুপ হয়ে গেল যে তার সাথে কথাই বলা যায় না, সে কারো কোনো কথার উত্তর দিচ্ছে না, চুপচাপ বসে আছে, সে অবাকভাবে সবার দিকে তাকাচ্ছে। এটাও কিন্তু আমরা বলবো যে না, এর মধ্যেও আমরা দেখবো যে না, এই বিষয়গুলোকে আমরা একটা ডিসঅর্ডারের মধ্যে নিয়ে আসতে পারি, মুড ডিসঅর্ডারের মধ্যে আমরা পেতে পারি। বা অনেক সময় দেখা যায় যে ইম্পালস কন্ট্রোল প্রবলেম হতে পারে, ডিসঅর্ডার হতে পারে, সেক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। এগুলো অবশ্যই চিকিৎসার আওতায় নিয়ে আসা দরকার, এবং চিকিৎসা না হলে এদের পরিণতি হয়ে যাচ্ছে অন্যরকম। এই ইম্পালসের জায়গাটাতে
একটা খুব কমন প্রশ্ন সাধারণের মনে আসে যে ও তো চাইলেই এটুকু করতে পারতো, চাইলেই নিজের মেজাজ নিয়ন্ত্রণ করতে পারে, এটা না পারার কি আছে? চাইলে কিন্তু পারে, এটা কিন্তু নিয়ন্ত্রণ করাটা কিন্তু একটা অবশ্যই সুস্থতার লক্ষণ। যখনই নিয়ন্ত্রণ করতে পারে না তখন কিন্তু সে সুস্থ অবস্থায় থাকে না। দেখা যাচ্ছে যে সে তার ভিতরে যে ইনসাইট, যেটা যে সচেতনতা, যে সে আসলে রোগী বা রোগী না, সে ভাবতেছে যে না আমি এটা করে ফেলতেছি তাতে কেউ কিছু মনে করবে না, বা এটা হয়ে যাচ্ছে তাতে হয়েই যাচ্ছে, আমি নিয়ন্ত্রণ করতে পারছি না, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের চিকিৎসার আওতায় নিয়ে আসা দরকার। যদি পারছি না হয় নিয়ন্ত্রণ, তার মানে আসলেই সাহায্যের দরকার আছে, সেখানে কোনো না কোনো চিকিৎসার দরকার আছে। সেটা সম্পর্কে সবাইকেই সচেতন হতে হবে। যিনি পারছেন না তিনি যেমন সচেতন হবেন, চারপাশের মানুষকেও এই ব্যাপারটা বুঝতে পারতে হবে যে তার হয়তো কোনো একটা অসুবিধা চলছে, যে কারণে সে এটা করতে পারছে না। এটা এই ক্ষেত্রে তার চিকিৎসা প্রয়োজন, চিকিৎসা প্রয়োজন আছে। অনেক ধন্যবাদ। আরেকটা বিরতির সময় হয়ে এসেছে, ফিরে এসে কথা হচ্ছে। প্রিয় দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। চলছে প্রমিসেস জানতে চাই। আজ কথা হচ্ছে সাইকিয়াট্রিস্ট ডাক্তার A.K.M. খালিকুজ্জামানের সাথে মানসিক রোগ সুচিকিৎসায় ভালো হওয়া সম্ভব এই বিষয়ের উপর। স্যার, যেখানটায় ছিলাম তার থেকে একটু একটা আলাদা জায়গায় যেতে চাই, যে মানসিক রোগ, এই যে মানে কোনটাকে আমরা সিমটম বলবো, কোনটাকে আমরা রোগ বলবো, সেই নিয়ে তো আলাপ হলো, কিন্তু রোগ আইডেন্টিফাই করার পর চিকিৎসায় আসছে না, এই সংখ্যাটাও কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক। এই জায়গাটি সম্পর্কে যদি একটু বলেন, যে বুঝতে পারছে নিজে কিংবা পরিবার হয়তো বুঝতে পারছে যে কোথাও না কোথাও অসুবিধা আছে, কিন্তু সেটাকে খুব আড়াল করার চেষ্টা করা হচ্ছে, এবং সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া কিংবা সাইকোলজিস্টের কাছে যাওয়া, কোনো মেন্টাল হেলথ হসপিটালে ভিজিট করা, এই জায়গাগুলো খুব সচেতনভাবে এড়িয়ে যাচ্ছেন। এই জায়গাগুলো সম্পর্কে কি বলবেন? মানসিক রোগের চিকিৎসার ক্ষেত্রে আগে যেটা বেশি ছিল, বর্তমানেও আছে, কম আছে, কমে গেছে অনেক। সচেতনতা বৃদ্ধি পেয়েছে, মানুষের শিক্ষার হারের সাথেও এটা একটা বোঝাপড়ার বিষয়ে ডেভেলপড হয়েছে। সেটা হচ্ছে একটা কুসংস্কার ছিল, স্টিগমা ছিল, যে মানসিক রোগের কাছে গেলে মনে হয় মানুষ কি না কি ভাববে, বা একজন বাসায় একটা পরিবারে একজন মানসিক রোগী আছে, সেই পরিবারের সাথে বিয়ে শাদীর মাধ্যমে আত্মীয়তা করা যাবে না। এই বিষয়গুলো আগে খুব বেশি ছিল, এখন অনেকটা কমে আসছে। এখন মানুষ বুঝতে পারছে যে মানসিক রোগ শারীরিক রোগের মতো একটি অসুস্থতা, এবং এটি চিকিৎসা করলে ভালো হয়, এই বিষয়টা এখন অনেকেই জানে। আমাদের দেশে যেটা দেখা যাচ্ছে যে বর্তমানে সরকারি হাসপাতালগুলো বলেন, যেমন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট আছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মনোরোগ বিদ্যা বিভাগ আছে, এবং প্রতিটা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এখন কিন্তু মানসিক রোগীরা অনেক আসছে। তাদের আত্মীয় স্বজন, তাদের অভিভাবক এবং তাদের নিকট আত্মীয়, তারা কিন্তু রোগীকে নিয়ে আসছে। আসার পরে যেটা দেখা যাচ্ছে যে যেই পরিমাণ আসা দরকার ছিল, সবাই কিন্তু সেভাবে চিকিৎসা আসছে না। এটা আমি বলবো পারিবারিকভাবে অবহেলা আছে। আমাদের পরিবারের মধ্যে যারা অভিভাবক আছেন তাদের মধ্যে বিষয়টা নিয়ে একটু শিথিল ভাব প্রদর্শন করে, বা তারা কিছুটা গুরুত্ব কম দিচ্ছে, গুরুত্বটা সম্পর্কে কম দিচ্ছে। সেই সাথে এই রোগ চিকিৎসা করে যে সুস্থ হয়, এই বিশ্বাসটাও মনে হয় কাজ করছে না। কিন্তু এই বিশ্বাসটা আমরা কিন্তু বারবার প্রচার করছি যে মানসিক রোগ সুচিকিৎসায় অবশ্যই ভালো হয়, এবং দেখা যাচ্ছে যে একটা বড় গুরুতর মানসিক রোগী, যেমন আমরা একটা নাম শুনেছি সিজোফ্রেনিয়া, এই রোগটাও সুচিকিৎসা করে তার শতকরা 33% রোগীরা কিন্তু সুস্থ হয়, তারা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়, তারা সংসার করতে পারে, তারা কাজকর্ম করে চলতে পারে, চিকিৎসা ছেড়ে দিয়ে না, নিয়মিত চিকিৎসা নিয়ে। এইভাবে দেখা যাচ্ছে যে আরও 33% তাদের কখনো সিমটম হয়, কখনো ভালো হয়, আর শেষে 33% দেখা যাচ্ছে যে বেশ অসুস্থই থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চিকিৎসা যদি আমরা করি, তাহলে আমাদের সামাজিকভাবে যে একটা বার্ডেন থাকে, যে অনেকগুলো মানুষ রোগী হয়ে বসে আছে, তারা উৎপাদনশীল না, তাদের জীবনটা অনেকটা নির্ভরযোগ্য হয়ে গেছে, তাদেরকে পরিচালনা করার জন্য পরিবারের মধ্যে কে থাকবে, কে এত দায়িত্ব নেবে?
এই বিষয়গুলো কিন্তু একটা প্রশ্ন চলে আসে। চিকিৎসার মাধ্যমে কিন্তু এগুলো সম্ভব। একটা স্টাডি আছে আমাদের যে মেন্টাল হেলথ ট্রিটমেন্ট গ্যাপ। আমরা জানি যে মানসিক স্বাস্থ্যের যে ট্রিটমেন্ট গ্যাপটা আছে, এটা আমরা শুধু রোগীদের ক্ষেত্রে না, আমাদের পেশাগত মানুষ থেকে শুরু করে সবার মধ্যেই কিন্তু সামাজিকভাবে সুস্থ থাকা, পারিবারিকভাবে সুস্থ থাকা, মানসিকভাবে নিজেকে কর্মঠ তৈরি করা, এটা একটা গ্যাপ কিন্তু আছে। এবং আমরা তৃণমূল পর্যায়ে, ফিল্ড পর্যায়ে সামাজিক কুসংস্কারই দায়ী এই গ্যাপের জন্য। এটার জন্য দায়ী আমাদের স্বাস্থ্য সচেতনতার অভাব, নিয়মিত চিকিৎসক বা সাইকোলজিস্টের ফলো আপে না যাওয়া, ওষুধ না খাওয়া, এইটাই একটা মেন্টাল হেলথ ট্রিটমেন্ট গ্যাপে চলে আসছে। আবার দেখা যাচ্ছে যে আমাদের রোগীরা ওষুধ খাচ্ছে না। কেন খাচ্ছে না? চিকিৎসক দেখালেন, সাইকিয়াট্রিস্ট দেখালেন বা সাইকোলজিস্টের পরামর্শ নিলেন, সে ভালো হয়ে গেলেন, অনেকটা ভালো, ভাবলেন যে আমি তো অনেক সুস্থ হয়ে গেছি, অতএব আমি ওষুধটা ছেড়ে দিই, আমার আর প্রয়োজন নাই ওষুধ খাওয়া। তখন আমরা তাদেরকে ক্রনিক ডিজিজ যেগুলো আছে, যেমন ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, অ্যাজমা, আমরা এইভাবে বোঝাই যে ডায়াবেটিস হলে আপনি কি করবেন? আপনাকে নিয়মিত ওষুধ খেতে হবে? মানে হ্যাঁ, আমাকে আজীবন ওষুধ খেতে হবে। এই বিষয়টা কিন্তু খুব ভালোভাবে বুঝে যে ডায়াবেটিসের ওষুধ ছেড়ে দিলাম, ইনসুলিন নেওয়া বন্ধ করলাম, এমনি ডায়াবেটিস এত বাড়বে যে অসুস্থ হয়ে পড়বে। ঠিক ওইভাবে আমরা বুঝাই যে মানসিক রোগ যখন আপনার হয়, তখন এটাকে কিন্তু নিয়মিত ফলো আপ করতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে বা পরামর্শ নিতে হবে, সাইকোলজিস্টের কাছেও যেতে হবে, পরামর্শ নিতে হবে, ওষুধ খেতে হবে এবং থেরাপি, সাইকোথেরাপি নিতে হবে, কাউন্সেলিং নিতে হবে। তাহলে সে কি করবে? সে ভালো থাকবে। সে যদি মনে করে না আমার এগুলো আর প্রয়োজন নাই, আমি যেহেতু ভালো হয়ে গেছি, তাহলে এটা কিন্তু ঠিক কিছুদিন পরেই তার সেই লক্ষণগুলো আবার অসুস্থতা বেড়ে যাবে। তাহলে এই বিষয়টাকে কিন্তু আমাদের বুঝতে হবে। এইখানে আমাদের মেন্টাল হেলথ ট্রিটমেন্ট গ্যাপ আমরা বলবো, বা আমরা নন অ্যাডারেন্স টু ট্রিটমেন্ট, ওষুধ খাচ্ছে না, এই ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো দেখা যাচ্ছে। এবং এর কারণে কিন্তু রোগীরা বারবার আপনার আবার অসুস্থ হয়ে পড়ে বা অতিরিক্ত বেশি অসুস্থ হয়ে পড়ে, তখন আবার হসপিটালে ভর্তি হতে হয়। কারণ সে কিন্তু বেশ ভালোই ছিল, চিকিৎসা নিয়ে ভালো ছিল, ওষুধ খেয়ে ভালো ছিল, হঠাৎ সব কিছু ছেড়ে দিয়েছে, যেহেতু সে ভালো আছে আর এখন ওষুধ খাওয়ার প্রয়োজন নাই, এই চিন্তা থেকে সে ওষুধটা ছেড়ে দেয়। যেই ছেড়ে দেয় অমনি সে অসুস্থ হয়ে পড়ে, এমন অসুস্থ হয়ে পড়ে যে তাকে আবার সেই ওষুধ দিয়ে তাকে পূর্বের অবস্থায় ফিরে আনার জন্য যে চেষ্টা, সেটা কিন্তু দীর্ঘদিন করতে হয় এবং বাসায় রেখে তখন আর রোগীকে চিকিৎসা দিয়ে সুস্থ করা সম্ভব হয় না। এজন্য সুচিকিৎসার জন্য তাকে হাসপাতালে আসতে হয়, আবার হসপিটালে ভর্তি হতে হয়। অনেকেই হাসপাতালে ভর্তি হতে চায় না, ভর্তি হতে পারে না বা ভর্তি থাকতে চায় না। সেটাও কিন্তু একটা, আমরা বলবো, সুচিকিৎসার ক্ষেত্রে বাধা। এটা অনেকে যেমন ভাবেন যে কোথাও জিনের আসর হয়েছে কিংবা ওঝার কাছে গিয়ে, কবিরাজের কাছে অপচিকিৎসা যেটা যে করেন, এই জিনিসগুলো কিন্তু এখনো আছে। না, মানসিক রোগের চিকিৎসাটা অবশ্যই একটা সায়েন্টিফিক ট্রিটমেন্ট। এটা ডেফিনেটলি কতগুলো তথ্য এবং কতগুলো ডাটা এবং এভিডেন্স বেসড চিকিৎসা আছে। তো এই চিকিৎসাগুলো তো এভিডেন্স বেসড হতে হবে, সায়েন্টিফিক হতে হবে। নন সায়েন্টিফিক ট্রিটমেন্টের বিষয়ে আমি কিছু বলতে চাই না, কিন্তু সায়েন্টিফিক ট্রিটমেন্ট তো আমরা অবশ্যই নিব, সেটাই তো আমরা যাব। তো এই বিষয়গুলো যদি এইভাবে ধরা হয় যে সে জিনে ধরেছে, এটা জিন তাড়ালে সে সুস্থ হয়ে যাবে, এই ক্ষেত্রে আমি বলবো যে না, আমরা দুটোই চিকিৎসা করতে পারি। যদি কারো সন্দেহ থাকে সে সেটাও যেতে পারে, সে সেই বিষয়ে আগাতে পারে। একজন লরেট, একজন ইসলামিক যিনি আছেন, তাকে দিয়ে চিকিৎসাটা করা যায়, একজন বিজ্ঞ আলেম দিয়ে। পাশাপাশি চিকিৎসক হিসেবে সাইকিয়াট্রিস্টের ট্রিটমেন্ট লাগবে, সাইকোলজিস্টের অপিনিয়ন লাগবে, কাউন্সিলিং লাগবে, সেটাও করতে পারে, সেক্ষেত্রে বাধা নাই। কিন্তু সেখানে যদি অপচিকিৎসা হয়, সেটা তো আমাদের জন্য দুঃখজনক। এই জন্য সায়েন্টিফিক ট্রিটমেন্ট মাস্ট করতেই হবে। বৈজ্ঞানিক চিকিৎসা আছে এবং সুচিকিৎসা আছে। অনেকের ক্ষেত্রেই আসলে মানে ইদানিং এর মধ্যেও যেমন আমি দেখেছি যে চিকিৎসার জায়গাটা তো যেটা বললেন অপচিকিৎসা, সেটার উপরে নির্ভরতা বেশি বা বিশ্বাসের জায়গাটা বেশি। আপনার এই পরামর্শটা আমার খুব ভালো লাগলো যে ওই আপনার বিশ্বাসটাকে আপনি অবশ্যই সম্মান করুন, কিন্তু যেটা সায়েন্টিফিক বেসিস আছে সেটাকেও গ্রহণ করুন। আপনি দুটোই করুন, তাতে তো অন্তত যতটা ডিটোরিয়েট করছিল ততটা ডিটোরিয়েট করার থেকে একটু হলেও ভালো থাকবে। সে লক্ষ্য, হ্যাঁ, সে রক্ষা পাবে এবং সেটা কিন্তু প্রয়োজন আছে। এখন
কারণ একজন মানুষ যিনি মানসিকভাবে অসুস্থ তার কারণে কিন্তু পরিবারের অন্যরাও অসুস্থ হয়ে যান, তাই না? হ্যাঁ, একজন যদি অসুস্থ হয় সে তো পরিবারের অন্য সদস্যদেরকে স্বাভাবিকভাবে থাকতে দিবে না। হ্যাঁ, সেটা অন্যরাও ডিস্টার্ব থাকেন এবং অস্বস্তিতে থাকেন। তার বিভিন্ন রকম সমস্যাগুলো সবাই তখন বিরক্ত বোধ করবে। সে কারণে অ্যাকচুয়ালি সবার মানসিক স্বাস্থ্যের জন্যই যিনি অসুস্থ তার সুচিকিৎসা করাটা অত্যাবশ্যকীয়, ইম্পর্টেন্ট। আরেকটা বিরতির সময় হলো আমাদের, ফিরে এসে আবার কথা হচ্ছে। শুধু দর্শক, আরেকটা বিরতি নেব আমরা, সঙ্গেই থাকবেন আশা করছি। প্রিয় দর্শক, ছোট্ট বিরতি নিয়েছি, ফিরে এলাম আবারও প্রমিসেস জানতে চাইয়ে। কথা হচ্ছে মানসিক রোগ সুচিকিৎসায় ভালো করা সম্ভব, এই বিষয়ের উপর সাইকিয়াট্রিস্ট ডাক্তার A.K.M. খালিকুজ্জামানের সাথে। যেটা বলছিলেন যে মেন্টাল হেলথ ট্রিটমেন্টের গ্যাপ আছে। একটা বড় গ্যাপ কিন্তু এটাও যে কোথায় এই সাহায্য পাওয়া যায় সেটা আমরা জানি না, এবং এটা আসলে আমি নিজে খুব ব্যক্তিগতভাবে অনুভব করি যে ঢাকার বাইরে একটু প্রত্যন্ত অঞ্চলের দিকে সত্যিকার অর্থে মানুষের পক্ষে এই চিকিৎসা পর্যন্ত পৌঁছানোটা একটু কঠিন, কারণ জানতেই পারছে না যে কোথায় গেলে এই চিকিৎসাটা পাওয়া সম্ভব। তো আপনার কাছ থেকে যদি একটু জানতে পারি যে সমগ্র বাংলাদেশ ব্যাপী আমরা মানসিক স্বাস্থ্যের জন্য চিকিৎসা কোথায় কোথায় গেলে পেতে পারি? সবাই কম বেশি জানি, কিন্তু তারপরেও আমাদের আলোচনার বিষয় যে সুচিকিৎসা একটি সায়েন্টিফিক বিষয়, এটা একটা বৈজ্ঞানিক পন্থা। তো এর জন্য আমাদের দরকার হচ্ছে কোথায় গেলে আমরা সঠিক চিকিৎসাটা পাবো। আমাদের প্রথম যদি আমরা আমাদের তৃণমূল থেকে চিন্তা করি যে গ্রামের মানুষরা কোথায় যাবে, তারা তো আসলে এই বিষয়গুলো অনেক কিছু জানে না, তারা বুঝতেও পারে না। হঠাৎ একজন মানুষ অসুস্থ হয়ে পড়লো তাদের পরিবারে, তখন তারা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ে বা তারা দিশেহারা হয়ে পড়ে যে কি করবে এখন। এমনকি আপনার উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে। এটা হচ্ছে যে এরকম যে আমাদের মানসিক স্বাস্থ্যের বা মানসিক অসুস্থতার জন্য যে সুচিকিৎসার যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা আমরা বলবো যে সরকারিভাবে এখন অনেক উন্নত একটা ব্যবস্থাপনা, অত্যন্ত অর্গানাইজড ওয়েতে, মানে সুশৃঙ্খলভাবে ব্যাপক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, কি রকম ভাবে? যেমন সরকারিভাবে যদি আমরা মনে করি যে নির্দিষ্ট সংখ্যক চিকিৎসক, সাইকিয়াট্রিস্ট সেখানে আছেন, সেই সাথে নির্দিষ্ট পরিমাণ ঔষধও আছে, যে ওষুধ প্রয়োজন তার সে ওষুধও তাকে সরবরাহ করা হয়। সেই সাথে তার কাউন্সিলিং এবং তার সাইকোথেরাপির যে প্রয়োজনটা সেটাও কিন্তু ব্যবস্থা করা আছে, দেওয়া হচ্ছে। সে যেমন আপনার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, যেটা আমরা ঢাকায় অবস্থিত, সেখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন উপজেলা, জেলা থেকে অনেক মানুষ সেখানে চিকিৎসা নিতে আসছে। এটা কিন্তু আপনার আমরা বলবো যে প্রচার প্রচারণার মাধ্যমেই সম্ভব হয়েছে, যে এখানে একটা হাসপাতাল আছে, সরকারিভাবে অনেক সুন্দর আয়োজন আছে। এটা আগে কিন্তু মানুষ জানতো না, এখন জানতে পারছে। এবং সকল রকমের ওষুধ, যে ওষুধগুলো অত্যন্ত অত্যাবশ্যকীয় মেডিসিন, এসেনশিয়াল মেডিসিনস, সেগুলো সব কিন্তু সরবরাহ করা হয় বিনামূল্যে, একদম উইদাউট, শুধু 10টা টাকা দিয়ে একটা টিকিট করবে আর সব কিছু সে সুযোগ পেয়ে যাবে। অনুরূপভাবে বাংলাদেশের সরকারিভাবে আরও যত মেডিকেল কলেজ হাসপাতাল আছে বিভিন্ন, সে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতেও এই একই সুযোগ সুবিধা বিদ্যমান। আমরা জানি যে পাবনা মানসিক হাসপাতাল, যেটা অনেক বড় একটা হসপিটাল, 500 শয্যার, সেখানেও একই সুযোগ সুবিধা আছে। সেখানেও আপনার ওষুধ সরবরাহ করা আছে, চিকিৎসক আছেন, সাইকিয়াট্রিস্ট আছেন, কাউন্সিলর আছেন, তারাও সেখানে দিনরাত অবিরাম কাজ করে যাচ্ছে। আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেখানেও মনোরোগ বিদ্যা বিভাগে অনেক রোগী চিকিৎসা পাচ্ছে, তারা ভর্তি হচ্ছেন, সেখানে কাউন্সিলিং, সাইকোথেরাপি সব কিছুই হচ্ছে, পেশেন্ট ভালো হচ্ছে। শিশু কিশোরদের ক্ষেত্রে একই সুযোগ সুবিধা আছে এবং সেগুলো পেয়ে যাচ্ছে। তো এই সুযোগ সুবিধাগুলো হচ্ছে সরকারিভাবে তার ব্যাপক আয়োজন বা প্রস্তুতির মধ্যে দিয়ে মানুষ চিকিৎসা পাচ্ছে। কিন্তু মানুষ এটা জানতে হবে, অভিভাবকদেরকে, যে না, আমরা
সরকারিভাবে চিকিৎসার যেহেতু ব্যাপক সুযোগ আছে, আমরা সেখানে যাই, আমরা চিকিৎসাটা করাই, নিয়মিত রেগুলার ফলো আপটা করে নিয়ে আসি, রোগীকে নিয়মিত দেখিয়ে নিয়ে আসি। চিকিৎসক যেভাবে বলেন, সাইকিয়াট্রিস্ট যেভাবে বলেন যে 1 মাস 2 মাস পরে রোগীকে নিয়ে আসেন, ঠিক সেই সময় আমরা রোগীকে নিয়ে যাই। অনেক সময় দেখা যাচ্ছে যে 1 মাস পার হয়ে গেছে, 6 মাস পার হয়ে গেছে, রোগীকে নিচ্ছে না, ওষুধ খাচ্ছে কি খাচ্ছে না সেটা অভিভাবক সেইভাবে খোঁজ খবর নিচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যায়, ভালো সমস্যা হয়ে যায়। আবার অনেক সময় রোগী যেতে চায় না, যে আমি ভালো হয়ে গেছি কেন ওষুধ খাবো, সেক্ষেত্রেও কিন্তু অভিভাবকদেরকে একটু জোর করতে হবে, জোর করে তাকে নিয়ে যেতে হবে। কোনো কোনো ক্ষেত্রে ভর্তির প্রয়োজন হয়, যে বাসাতে সে ওষুধই খাবে না, তখন আমাদেরকে সেই রোগীকে আমরা অ্যাডভাইস করি যে তাকে ভর্তি করে তার চিকিৎসাটাকে সুন্দরভাবে আবার সুশৃঙ্খলভাবে গুছিয়ে নিয়ে আসা, পূর্বের অবস্থায় নিয়ে আসা। তাহলে সে কিন্তু নিয়মিত যখন ওষুধ খাবে, নিয়মিত যখন কাউন্সিলিংয়ে থাকবে, সে থাকবে। যেমন ধরেন আমরা দেখেছি যে আমাদের একটা বড় সমস্যা যেমন মাদকাসক্ত, মাদকাসক্তের কারণে কিন্তু অনেকেই মানসিকভাবে রোগী হয়ে যাচ্ছে, আবার রোগী হওয়ার কারণে মাদকাসক্ত হচ্ছে, দুটোই কিন্তু হচ্ছে। এখন মাদকাসক্ত মানুষ রোগী যদি বা একজন ব্যক্তি, সে যদি সুস্থ হওয়ার পরে নিয়মিত সেই তার মিটিংয়ে যায়, তার অ্যানোনিমাস মিটিংয়ে থাকে, সে যদি কমিউনিটি থেরাপিতে সে নিয়মিত থাকেন, এবং সে যদি নিয়মিত তার বিশেষ করে কাউন্সিলিং যে সেশনগুলো হয় সেগুলোতে সে যদি যায়, তাহলে কি হবে, তার চিকিৎসাটা অত্যন্ত সুশৃঙ্খল হবে, উন্নত চিকিৎসা হবে। এই উন্নত চিকিৎসাটা, ফলো আপটা, এটা কিন্তু রোগী এবং তার অভিভাবক বা ক্লায়েন্ট, তার গার্জিয়ান, তাদেরকে কিন্তু এই বিষয়ে সচেতন থাকতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে শুধু এক পক্ষ চিকিৎসা দিয়ে যাচ্ছে কিন্তু অন্য পক্ষ চিকিৎসা নেওয়ার বিষয়ে অবহেলা করছে, তাহলে কিন্তু এটা আমরা বলবো যে সুনির্দিষ্ট চিকিৎসা বা উন্নত চিকিৎসা সেটা হচ্ছে না। সুতরাং সুচিকিৎসা বলতে উভয়কেই চিকিৎসার আওতায় আসতে হবে। আমাদের দর্শকদের জন্য যদি বলেন যে কিভাবে বুঝবো যে আমি যে জায়গাটিতে যাচ্ছি সেটি আসলে বেসরকারি জায়গায় হয়তো যাচ্ছে, সরকারি জায়গাটি হয়তো তার নাগালের মাঝে নেই, হয়তো দূরে, কিন্তু কাছে যে জায়গাটি আছে বেসরকারি, সেখানে গেলে কি সুচিকিৎসা পাবো কিনা তিনি কি করে বুঝবেন? এটা আসলে বোঝাটা কঠিন, কারণ সেই হাসপাতালে নিয়মিত চিকিৎসক আছেন কিনা, সাইকিয়াট্রিস্ট ওখানে ঠিকমতো রোগী যাচ্ছেন দেখতে পাচ্ছেন কিনা, সাইকিয়াট্রিস্ট আছেন কিনা, তারা সাইকিয়াট্রিস্টের সাথে তাদের যোগাযোগ আছে কিনা, সাইকোলজিস্টের সাথে যোগাযোগ আছে কিনা, মেন্টাল হেলথ প্রফেশনালদের সাথে তার সম্পর্ক আছে কিনা, তারা মেনটেন করে কিনা, এটা আসলে আগে থেকে কিছু বোঝা যায় না। সরকারি কোনো আছে কি, যে সরকারি কোনো রেজিস্টার্ড বা এরকম কোনো ব্যাপার কি আছে? হ্যাঁ, এটা তো অবশ্যই, কারণ বৈধ লাইসেন্স না থাকলে তো সে বেসরকারি প্রতিষ্ঠান চালাতে পারবে না। আচ্ছা, বৈধ লাইসেন্স থাকতে হবে মন্ত্রণালয় কর্তৃক এবং স্বাস্থ্য অধিদপ্তর বা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক যে লাইসেন্স দেওয়া হয়, প্রদান করা হয়, সেটা তো থাকতেই হবে, মাস্ট অবশ্যই থাকতে হবে। সেই সাথে সরকারি যে লাইসেন্স, যেটা আপনার টার্মস কন্ডিশন আছে, শর্তাবলী আছে, শর্তাবলী ঠিকমতো মেনে চলছে কিনা সেটাও কিন্তু অভিভাবকদের দেখার বিষয়। আচ্ছা, তার মানে হচ্ছে বেসরকারি জায়গায় আমি যাব, যেখানগুলোতে আমি দেখব যে সরকারি বৈধ লাইসেন্স আছে, সেখানে পর্যাপ্ত সাইকিয়াট্রিস্ট, মানে মানসিক রোগের ডক্টর, সাইকোলজিস্ট আছে, ট্রেনিং আছে, এবং যে মেন্টাল হেলথ প্রফেশনালরা আছে, এবং টার্মস এন্ড কন্ডিশন গুলো যেখানে ভালোভাবে মেইনটেইন হচ্ছে, সেই জায়গাগুলোতে সুচিকিৎসা পাওয়া যাবে। অনেক ধন্যবাদ। আশা করি ঢাকাতে অনেক বড় বড় হাসপাতাল আছে, ঢাকার বাইরেও আছে, সেগুলো আমরা মোটামুটি জানি যে সেখানে একটু যাচাই করে তারপর যাই। সেখানে সরকারিভাবে আমাদের তো সবই আছে, সেটা তো আমরা নির্দ্বিধায় যাব। বেসরকারিতে আমাদের একটু যাচাই করে সেক্ষেত্রে আমরা ভালো হাসপাতালগুলোতে গেলে অবশ্যই সুচিকিৎসা পাবে। এবং একটি বিশেষ কথা, যে সুচিকিৎসা হলে মানসিক রোগ, শারীরিক রোগ, যে কোনো রোগী সুস্থ হওয়া সম্ভব। অনেক ধন্যবাদ, চমৎকার একটা ইনফরমেশন দিয়ে আমরা শেষ করছি আজকের অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা সবাইকে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। খোদা হাফেজ।